তো বুঝাই দিচ্ছি কেমন। তাহলে 11তে বলেন, 11তে সমস্যা আছে? না নাই। 12? 12তে আছে? ভাইয়া 12 3 নাম্বার সমন্বয়টা হ্যাঁ, আর লাস্টে একটু বলবেন। 3 নাম্বার সমন্বয়তে বলছে যে ভাইয়া আনএক্সপায়ার্ড প্রিপেড ইন্স্যুরেন্স কত টাকা? 650 টাকা। তাহলে তুমি এই 650 টাকাকে কারেন্ট অ্যাসেটের মধ্যে লিখবা, সৌদ্ধ সম্পদের মধ্যে লিখবা। বাকি টাকাগুলা ধরো তোমার এখানে মনে হয় প্রিপেড রেন্ট বলছিল, প্রিপেড ইন্স্যুরেন্স বলছে এই যে বলছে কত টাকা? 1200 টাকা। তাহলে তোমার 1200 টাকা ছিল, মিলে বলছে যে 1200, কিন্তু সমন্বয় আসি বলতেছে 650 টাকা আসলে। তাহলে তুমি কি করবা? বাকি যে খরচগুলা 550 টাকার মতো যে মিসিং অ্যামাউন্ট, এগুলো হচ্ছে যে খরচে দিবা। হ্যাঁ, আর এই যে 650 টাকা এটাকে তুমি সম্পদে লিখবা। তাহলে তুমি লিখবা যে রেন্ট ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা কেমনে দেখাবা? 1200 বিয়োগ 650, 550 আসবে। এটা তুমি ইন্স্যুরেন্স এক্সপেন্সের মধ্যে দেখাইবা। আর বাকি যে 650 টাকা আছে এটা তুমি কারেন্ট অ্যাসেটের মধ্যে দেখাইবা। বুঝছো কি না? ভাই 5 নাম্বারটা যাবে কি হবে? 5 নাম্বারে যাবা দা? আচ্ছা, 5 নাম্বারে কি বলছে? অ্যাকুড মানে বকেয়া, সার্ভিস রেভিনিউ। তাহলে এই আর কি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ভাই এখানে হ্যাঁ হ্যাঁ, আবার বলো। অ্যাকাউন্ট রিসিভেবলে কোনো টাকা আসে নাই। অ্যাকাউন্ট রিসিভেবলে কোনো টাকা দেয় নাই ওরা? না আচ্ছা, তাহলে ওরা সার্ভিস রেভিনিউ রিসিভার, আচ্ছা দেখি কি করছে। কত টাকা ছিল অ্যামাউন্ট এটা? রেভিনিউ 500 টাকা। আচ্ছা, আমাদের 500 টাকা। রেভিনিউ নিয়ে এর আগে কিছু আসেনি, অ্যাকাউন্টস পেয়েবল আনআর্ন সার্ভিস রেভিনিউ। আচ্ছা, ওরা কি বলছে? অ্যাকুরেট সার্ভিস রেভিনিউ। আচ্ছা, অ্যাকুরেট নিয়ে কোনো ইয়া ছিল? নেই। আচ্ছা, 500 টাকা কেমন রেভিনিউ, এই যে 500 টাকা নিয়ে সমন্বয় করছে, রেভিনিউ আয় হিসাবে ক্রেডিট করছে। এখন কত হচ্ছে ভাইয়া? সম্পত্তি হিসাবেও তো ডেবিট করার কথা, মানে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে তো যোগ করার কথা কেমন। করছে তো ওই যে নিচে আচ্ছা, অ্যাকাউন্ট নিচে করছে নিচে করে দেখাইছে। নিচে অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ। আচ্ছা, আলাদা করে দেখা দিচ্ছে। আপনি আলাদা করে আপনি স্যার এইভাবেও দেখাতে পারেন, অ্যাকুড সার্ভিস রেভিনিউ। তবে আমার মতে লাগবে না, এভাবে না দেখায় অ্যাকাউন্ট রিসিভেবলে দেখাই ফেলবা। এই 500 টাকা আলাদা করে না দেখাই। অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে হ্যাঁ, আমরা যখন সমন্বয়ে অঙ্কগুলো করতে পারবো অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে ইনভেস্ট। বুঝছি তো রে ভাই, ঘুরে গাড়ায় অ্যাসেট, টোটাল অ্যাসেট একই হবে। 16,000 না কত লেগছে? 16,530 টাকা হবে। তুমি এই 500 টাকাই 2,300 টাকার সাথে লিখে ফেলবা। তাহলে 2,300 যোগ 500, 2,800 টাকা একসাথে লিখবা। আলাদা করে এটা লেখার দরকার নেই। বুঝছো? জি ভাই পরেরটা সমন্বয়। কত? 6 নাম্বার? জি 6 নম্বরে কি বলছে? বলছে আনআর্ন সার্ভিস রেভিনিউ অন ডিসেম্বর 31 কত বলছে? 3,200। তোমার এর আগে আনআর্ন রেভিনিউ সম্পর্কে কিছু বলছে, খেয়াল করো করে, এখানে আছে এই যে আনআর্ন সার্ভিস রেভিনিউ বলছে যে 5,500 টাকা কেমন। ভাই এখানে রেভিনিউতে আনান রেভিনিউ 5,550 থেকে 3,200 কেন 3,200 কেন আচ্ছা, বাদ দিছে? 5,550 টাকা। এখন আমাদেরকে সমন্বয়ে আসি কথা উল্টে ফেলছে। সমন্বয়ে আসি বলছে যে 3,200। তাহলে আমাদের রায় মিলে বলতেছে দায় হয়েছে মানে অগ্রিম আয় আর কি। অগ্রিম আয় তো আমাদের জন্য দায়। দায় বলতেছে 5,550 টাকা, কিন্তু আসলে দায় কত? আসলে দায় সমন্বয়েরটা 3,200। তাহলে বাকি টাকাগুলো গেল কই? বাকি যে ফিগারটা 5,550 থেকে 3,200 বাদ দিলে বাকি টাকাটা গেল কই? এগুলো আয় হয়ে গেছে, মানে অগ্রিম আয়টা এখন অগ্রিম আয় হিসাবে নাই, আমরা অলরেডি সার্ভিসটা দিয়ে দিছি। তাহলে এটার যাবে দেওয়া হবে যে এই যে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা? 5,550 থেকে 3,200 বাদ দাও, যত হয় তত। বুঝছো কি না? বুঝো নাই? জি ভাই হ্যাঁ, তারপর বলেন।
আর সমস্যা আছে এখানে? না ভাইয়া 13 নম্বরের সমস্যা। আচ্ছা তাহলে 12তে গেল, এবার আমাদের 13তে কি সমস্যা বলো? ভাইয়া 13তে 6 নাম্বার সমন্বয়টা নোটস পেয়েবল নিয়ে যেটা বলছে ওটা। 6 এরপরে নাম্বার, 6 নাম্বারে নোটস পেয়েবল নাই তো। 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বারে কি বলছে ভাইয়া? আচ্ছা আমি করতেছি। নোটস পেয়েবল কত? 30,000 টাকা, কেমন? আর ডিউ ইন জানুয়ারি 2013। আচ্ছা এরা কি জানুয়ারি মাসে অঙ্ক করতেছি না, দেখো তো। না, আমরা নভেম্বরের অঙ্ক করতেছি, নভেম্বর 30 2012। আর আমাদেরকে ওখানে কি বলছে? 2013, ডিউ ইন 2013। আচ্ছা মানে ডিউ 2013 সালে আমরা জানুয়ারিতে টাকাগুলো দিব। আচ্ছা তাহলে ওরা কি করছে এটার জন্য সমন্বয়ের? ভাইয়া এখানে ওরা 30,000 টাকা এটারে কারেন্ট লায়াবিলিটিসে দিচ্ছে, মানে চলতি দায় দিচ্ছে। হ্যাঁ এরপরে আর 21,000 যেটা মানে 51,000 থেকে 30,000 গেলে আর 21,000 যেটা থাকে ওটাকে ওরা লং টার্ম লায়াবিলিটিসে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কেন দিচ্ছে ওরা? ঠিকই দিছে, দাঁড়ান বুঝে বলতেছি। এই যে অ্যাকাউন্টস পেয়েবল কত? 51,000। আমরা জানি যে দায় দুই প্রকার, একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি আর একটা হচ্ছে যায় লং টার্ম লায়াবিলিটি। মানে আচ্ছা, কারেন্ট লায়াবিলিটি আর লং টার্ম লায়াবিলিটির মধ্যে পার্থক্য কী? কারেন্ট লায়াবিলিটি হচ্ছে যে আমরা যে দায়টা 1 বছরের মধ্যে পরিশোধ করি, 12 মাসের মধ্যে, ওটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, চলতি দায়। আর লং টার্ম লায়াবিলিটি হচ্ছে যেটা আমরা 1 বছর থেকে বেশি সময়ের মধ্যে পরিশোধ করি। এখন আমাদেরকে এখানে কয় মাসের মধ্যে পরিশোধ করবে র্যামিলে কিছুই বলে না। র্যামিলে জাস্ট বলছে যে আমাদের নোটস পেয়াবল হচ্ছে যে 51,000 টাকা, কিন্তু সমন্বয়ে আসি বলছে যে এটার মধ্যে কত টাকা? 30, কেমন 30 না বললো? হ্যাঁ 30,000 টাকা আমরা পরের বছরে জানুয়ারি মাসের 1 তারিখে পরিশোধ করব। আমাদের এখন মাস হচ্ছে যে নভেম্বর মাস 2012, আর আমরা এই টাকা 30,000 টাকা পরিশোধ করবো হচ্ছে যায় এই পরের বছর আর কি 2013 সালে জানুয়ারি মাসের 1 তারিখে। তাহলে আমরা 2013 সালে জানুয়ারি মাসে 1 তারিখে যদি পরিশোধ করি, এগুলা কত 12 মাসের মধ্যে পরিশোধ হন না? 12 মাস না, আরও কম সময়, 2 না 2.5 মাসের মধ্যে পরিশোধ হয়ে যায়। তাহলে এটা কারেন্ট লায়াবিলিটির মধ্যে দিব 30। বাকি যে টাকাগুলা, বাকি যে 21,000 টাকাগুলা, এগুলো আমরা লং টার্মের মধ্যে দিব। কিভাবে? কিভাবে? এক বছর থেকে বেশি সময় হবে না ওটা? এই যে 12 সালে অঙ্কটা করতেছি না, আর ওরা হচ্ছে 2013 সালে অঙ্কটা দিচ্ছে, তাহলে 30,000 ওটা লং টাইম না? আমরা অঙ্কটা করতেছি 2012 সালে, কিন্তু 1 বছরের মধ্যে পরিশোধ দেবো শুধুমাত্র 30,000। তাহলে 30,000টা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, আর বাড়তি যে টাকাগুলো 21,000 এটা লং টাইম লায়াবিলিটি। ও আচ্ছা। তারপর বুঝছো নি জেসিকা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ভাইয়া তারপর আরেকটা সমস্যা আছে। বলো। ওই যে এখানে কস্ট অফ গুডস সোর্স এর ওখানে, হ্যাঁ এখানে ওরা রেওয়া মিলে কস্ট অফ গুডস সোল্ড এটা দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে আবার ওখানে ওরা যে প্রারম্ভিক মজুত পণ্য দিচ্ছে, যে রেওয়া মিলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আবার এই আপনার সমন্বয়ে মার্চেন্ডাইজ মানে সমাপনী মজুত পণ্যটা দিচ্ছে, তো ওখানে আবার পার্থক্য হয় 300 টাকা। হ্যাঁ ওটারে ওরা অ্যাড দিয়ে লিখছে আন্ডার কস্ট, মানে এটা ভাইয়া এটা একটু বুঝাই বললে আচ্ছা ভালো আচ্ছা, হয়। দেখি আমাদেরকে মানে কস্ট অফ গুডস সোল্ড বাইর করার দরকার নাই, ওরা বাইর করে দিছে নাকি? আচ্ছা দিছে তো, এই যে 4,97,400। এখন আমাদেরকে এখানে কি হয়েছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি নিয়ে কিছু একটা বলছে, কেমন? মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড, প্রকৃতপক্ষে আছে 4,400। আমাদের র্যাম মিলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নিয়ে কি বললো? ওটা এই তো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে 4,000, সরি 44,700। তাহলে কত টাকা চেঞ্জ হয়? কোনটা বড়? র্যাম মিলেরটাই তো বড়, 44,700। তাহলে আসলে কি আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত? 44,700। আচ্ছা তোমরা একটু বলতে পারবা না আমাদের এই কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে কোনটা লিখছে? 44,400 ধরছে নাকি 44,700 ধরছে? কোন টাকাটা ধরছে? ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া এখানে রেওয়া মিলে তো কস্ট অফ গুডস সোল্ডটা দিয়েই দিচ্ছে। বুঝছি তো, ওটা সমস্যা নাই তো। আমাদের তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখানে আনারই দরকার নাই। কেন আনার দরকার নাই? কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি কাজ শেষ, ঠিক না? মানে বিক্রিত পণ্যের বইয়ের মধ্যে আমরা কি লিখছি? প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুদ। তো
তো প্রারম্ভিক সমাপনী সব মজুদের কাজ হইতো শেষ, আবার কেন ওই ব্যাটারে টান মারবো, এটা তো কোনো দরকারই নাই। কিন্তু ভালো করে খেয়াল করো, আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে 44,700 টাকা ধরে ফেলছি, ঠিক না? জি কিন্তু আসলে কি এটা 44,700 নাকি 44,400? এই জন্যই প্যাঁচটা লাগছে, নাহলে আমাদের এটা এখানে হাত দেওয়াই লাগতো না। তাহলে আমাদের মূলত 300 টাকা বেশি লাগানো হয়েছে, ঠিক না? মজুদ পণ্য 300 টাকা বেশি লেগছে। তাহলে মজুদ পণ্য একটা তোমাদের এমসিকিউ আসতো ইন্টারে, খেয়াল আছে নাকি জানে, মজুদ পণ্য যদি 300 টাকা কিছু বেশি লেখা হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কম দেখানো হয় নাকি বেশি দেখানো হয়? কম দেখানো হয়। কেন? কারণ সমাপনী মজুদ আমরা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিই। তাহলে আমাদের এখানে যেহেতু মজুদ পণ্য বেশি দেখানো হয়েছে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 300 টাকা কম দেখানো হয়েছে না, সেই জন্য আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে এটা যোগ করব। আন্ডার কস্ট মানে কম দেখানো হয়েছে। আচ্ছা ধরো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় আমরা কি করি, প্রথমে প্রারম্ভিক মজুদ লিখি না, ভালো করে খেয়াল করো, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ, এগুলা যোগ করি, ঠিক না? ধরো এগুলার তিনোটার যোগ করার ফিগার আমাদের 30,000 হয়েছে। এখান থেকে আমরা কি করি, সমাপনী মজুদটা বাদ দিই, ঠিক না? মানে এন্ডিং কি বলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা কি করি, বাদ দিই। ধরো সমাপনী মজুদ হচ্ছে 10,000 টাকা, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত হবে? 20,000 না? বিয়োগ করলে 20,000 না ওর কথা। আচ্ছা এখন সমাপনী মজুদ পণ্য প্রকৃতপক্ষে 10,000, কিন্তু আমরা লিখে ফেলছি ধরো 12,000। তাহলে বলো তো বিক্রিত পণ্যের ব্যয় আগে থেকে বাড়বে নাকি কমবে? কমে যাবে না? আগে 18,000 হয়ে যাবে না? তাহলে এখানেও সেম কথা, সেম কাজটা হয়েছে। সমাপনী মজুদ লেখার কথা হচ্ছে 4,400, লেখি বসি রয়েছে, সরি 4,400 না, 44,400 মনে হয়, আর লেখি বসি রয়েছে 44,700, মানে বেশি লিখে ফেলছি। তাহলে প্রকৃতপক্ষে যতটুকু বিক্রিত পণ্যের ব্যয় দেখানোর কথা ততটুকু দেখাচ্ছে না, মানে আর তার থেকে কম দেখাচ্ছে। তাহলে আমরা এখানে যে 300 টাকা বেশি বিয়োগ করে ফেলছি, এখন এই 300 টাকাকে আবার যোগ করতে হবে, এটাই বুঝাইলাম। বুঝছেন? আচ্ছা তারপর এখানে আর সমস্যা আছে? কৃত পণ্যের ব্যয় বেশি দেখাইলে মানে কি জানি লাইন একটা বলছিলেন ওটা। সমাপনী মজুদ পণ্য যদি বেশি দেখানো হয়, মানে সমাপনী মজুদ যদি বেশি দেখায় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কম দেখানো হবে। আবার সমাপনী মজুদ যদি কম দেখায় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো হবে। উল্টা আর কি, বিপরীত সম্পর্ক। কম আসবে, হ্যাঁ। আবার সমাপনী মজুদ পণ্য যদি কম দেখায় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো হবে। আচ্ছা তারপর বলো। হ্যাঁ লিমা বলেন, বলেন। কথা কাটি কাটি আসে, আবার বলেন। হ্যাঁ 6 নাম্বার পাইলাম। কি বলছে? স্যালারি অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স আর 80% অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড 20% সেলিং। আচ্ছা স্যালারি অ্যান্ড ইউটিলিটি, স্যালারি এবং ইউটিলিটি যে খরচটা আছে তার 80% হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক, আর 20% হচ্ছে সেলিং। আচ্ছা তাহলে আমরা করি 8:30-এর জন্য বই থাকেন, বই অঙ্ক করেন, টিউশন শেষ করে। হ্যাঁ বলো। 6 নম্বরে বলছে যে মানে স্যালারি এবং ইউটিলিটি এক্সপেন্স যেটা আছে না, এটা 80% হচ্ছে যে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ, আর 20% হচ্ছে সেলিং মানে বিক্রয়ের। তাহলে এটা আমরা কিভাবে করব? আচ্ছা এই যে স্যালারি এক্সপেন্স, আচ্ছা এখানে মূলত কাহিনিটা করছে এই জায়গায় আমরা ইন্টারমিডিয়েটে এটাকে ভাগ করতাম না, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুটাকে অপারেটিং এক্সপেন্সের মধ্যে দিয়ে দিতাম, কিন্তু এখন তো ভাগ করে। তবে তোমাদের যদি কারো কাছে বেশি কঠিন মনে হয় ভাগটা লাগবে না, তোমরা একসাথে বসাই দিও, তখন এত 2 ভাগ করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ আবার বলেন। আচ্ছা আমি বুঝে বলি, মানে সেলিং বা ডিস্ট্রিবিউটিভ এক্সপেন্সের মধ্যে আপনি 20%-এর টাকাটা বসাইবেন,
স্যালারি এবং ইউটিলিটিজের। আর অ্যাডমিনিস্ট্রেটিভের ক্ষেত্রে মানে প্রশাসনিকের ক্ষেত্রে 80% বসাবেন। এই অঙ্কল কর রে, অনুপাতের অঙ্ক এগুলো কর, কথা কইস না, আমি পড়াই শেষ করি। বলো এতটুকু বুঝছো? লিমা এতটুকু বুঝছেন? মানে আপনি সেলিং এক্সপেন্সে 20% দিবেন আর প্রশাসনিক খরচে 80% দিবেন, এটাই। হ্যাঁ, কথা ভাঙি ভাঙি আসে, কথাটা ভালো করে বুঝতেছি না আমি, আবার বলেন। আচ্ছা তোমরা বাকিরা আমার কথা ভালো করে বুঝতেছ? সাবরিনা আর জেসিকা শুনতেছ অনেকে? কি ভাইয়া? আমার কথা ভাঙের? না, ঠিক আছে কথা। ঠিক আছে, ভাইয়া, তার আপনার কথা ঠিক আছে, শোনা যাচ্ছে। তার লিমার ওই নেটওয়ার্কের সমস্যা। লিমা মানে এখানে যেহেতু বলে দিছে আমাদেরকে এত পার্সেন্ট সেলিং এক্সপেন্সের মধ্যে দেখাতে হবে, এত পার্সেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে দেখাতে হবে, তাহলে অবশ্যই আমরা ভাগটা করা উচিত। আচ্ছা যদি আমরা ভাগ না করি তাহলে নাম্বার দিবে? দিবে, সর্বোচ্চ 1 মার্ক কম দিবে আর কি, এরকম। মানে আমি যেভাবে বলতেছি ওইভাবেও করতে পারেন, কিন্তু আপনার যে ওই ভাগটা করেন নাই, উত্তর সেম আসবে, উত্তর একদম অপারেটিং এক্সপেন্স এই অপারেটিং লস 200 যেভাবেই করেন 200ই আসবে। কিন্তু আমি যেভাবে বলতেছি মানে আপনার যদি বেশি কঠিন লাগে এই দুটাকে একসাথে ধরে ফেলিয়েন, তাহলে আপনাকে 1 মার্ক কম দিবে, জাস্ট এটাই। ভাগ করলে তো সবচেয়ে ভালো হয়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? সেলিং মানে বিক্রয় সংক্রান্ত যে খরচগুলা, আর অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে যে অফিস মানে অফিসের ভাড়া, অফিসের বিদ্যুৎ, অফিসের বিজ্ঞাপন, এইগুলার খরচগুলো আর কি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ এখানে প্রথম দিয়ে যে মানে কোন মানে কোথায় কি বসবে এটা প্রথম দিয়ে মানে আমাদের বইয়ের হ্যাঁ প্রথমে হ্যাঁ লেখা হ্যাঁ আছে হ্যাঁ, আর কি যে কোথায় কি হ্যাঁ, বসবে ধরেন যেটা কি আপনার কস্ট অফ গুডস সোল্ডে কী কী আসবে, অপারেটিং এক্সপেন্সে কী কী আসবে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে কী কী আসবে, এরা আপনাদের বই একদম শুরুতে হেডলাইন করা আছে, বুঝছেন? হ্যাঁ। তো ভাইয়া এখানে যেটা লাস্ট সমন্বয় রিপেয়ার এক্সপেন্সেস 100% সেলিং, হ্যাঁ, হুম। এটা তো ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে দেওয়া আছে, কিন্তু এখানে ওরা সেলিং এক্সপেন্সে কেন দিচ্ছে ওটা রিপেয়ার এক্সপেন্সটা? রিপেয়ার এক্সপেন্স যেহেতু আপনারা 100% সেলিং বলছে, তাহলে আপনি এই যে অ্যাডমিনিস্ট্রেটিভে এক টাকাও দেওয়ার দরকার নেই, সবটাকে সেলিংয়ের মধ্যে দিয়ে দিবেন, বুঝছেন? আর ভাইয়া আরেকটা কথা, হ্যাঁ আমাদেরকে মানে আমরা যখন 9-10 অঙ্ক করছি বা ইন্টার অঙ্ক করছি তখন আমাদেরকে বলছে যে সমন্বয়ে যেটা থাকবে ওইটা দুই জায়গায় কাজ হবে, আর্থিক বিবরণীতেও কাজ হবে আবার স্টেটমেন্ট মানে আয় বিবরণীতেও কাজ হবে, হুম দুই জায়গায় বা তিন জায়গায় কমপক্ষে হলে দুই জায়গায় কাজ হ্যাঁ হবে, কিন্তু এখানে এখন মানে অনার্সে দেখতেছি যে মানে সমন্বয়ের জন্য শুধু অনেকগুলোতে দেখতেছি যেমন ধরেন এই যে রিপেয়ার এক্সপেন্সের এটা শুধু ওই যে আয় বিবরণীতেই কাজ হচ্ছে আর কোথাও কাজ হয় না। বাংলাদেশ ক্রিকেট টিমে তারপর খেলা দেখো, স্যালারি বাংলাদেশ ক্রিকেট টিমের রেগুলার না বাঘ ভাই হলেও দেখিনি। মানে দেখতে বাঘ হলে আসলে বাঘ না, বিড়ালের মতো। তো এখানেও সেম কথা, দেখতে সমন্বয় হলে আসলে সবগুলো সমন্বয় না, বুঝছো কি না? এখানে মজা করি বললাম, মানে এখানে সবগুলো সমন্বয় লিখলেও আসলে সবগুলো সমন্বয় না, কিছু হচ্ছে ভুল সংশোধনী জাবেদা, মানে কিছু জায়গায় ভুল করে ফেলছে, তুমি জাস্ট শুধরাইবা। যেমন এখানে একটা জিনিস ছিল না, মানে ওই তো এটা, এই যে এই জিনিসটাও ভুল সংশোধনীর মতো, বুঝছো কিনা? মানে যা লেখার কথা তা না লিখে ভুল, মানে কম লিখে ফেলছে বা বেশি লিখে ফেলছে, বা এটা এখানে লেখার কথা আরেক জায়গায় লিখে ফেলছে, এরকম আর কি। সব কিন্তু সমন্বয় না, আমাদের এখানে যে নাম দিছে সমন্বয় আর কি, কিন্তু আসলে এগুলো সবগুলা সমন্বয় না, বুঝছো? তারপর জি ভাইয়া। তারপর বলেন। ভাই এবার 14 নম্বরে আচ্ছা 13 আচ্ছা লিমা বলেন, লিমার এবার নেটওয়ার্ক ঠিক আছে না দেখি। লিমা শুনতেছেন? এবার বুঝে গেছেন? তখন কি বলতে লাগছিলেন এত কষ্ট করে এতবার করে বলেন? এটাই, আচ্ছা। তখন মানে অনেকবার বলছেন কিন্তু বুঝতেছিলাম না, কথাটা বারবার ভাঙি যার। আচ্ছা তারপর 14 নম্বর বলেন। ভাই 14 নম্বরে বাংলা নাম্বার সমন্বয়। বাংলাদেশ ক্রিকেট টিমে খেলার লিমা ডেলি দেখে, ও দেখে দেখি ডে দে। আচ্ছা 14 কোনটা? 14 কত? 2? 3 নাম্বার সমন্বয়। 3 নাম্বার নেই, আচ্ছা 3 নাম্বারে বলছে যে ক্রিয়েট অ্যান অ্যালাউন্স, মানে হচ্ছে সঞ্চিতি করবেন আর কি, কার জন্য?
ফর ডাউটফুল অ্যাকাউন্ট মানে ঋণ সঞ্চিতি করবেন কার উপর ভাইয়া অন অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদারে 5% ঋণ সঞ্চিতি ধরবেন রে গাড়ি তুন কর অঙ্ক নিয়ে বুঝো ভূমিয়ালা এটা আসবো শিওর থাক যত টাকার ভূমির টাকা মানে তোর কাছে যত টাকার জমি আছে সবটাই ডেবিট হবো এখন তুই হ্যাঁ 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 অবশ্যই কারণ তুই দেখ সম্পত্তি পাশে 2,64,000 আসছে কিন্তু দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে তুই ওরে মূলধন তো দিছত কত 2,65,000 তো দেওস না মানে 2,40,000 সামথিং দিছত আর বাকি টাকাটা ওই যে সঞ্চিতি দুইটা মিলে 2,65,000 আবার হইব দায় ও মালিকানার সাথে ঘুরে গেড়ে এই কাজটা 3 জায়গায় যাব আচ্ছা আমি বুঝাই দিব এটা আবার পুরোটা করে দিব আচ্ছা বলো এই যে এখানে কি বলছে ক্রিয়েট অ্যান অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট মানে হচ্ছে যাই ঋণ সঞ্চিতি ধার্য করবো কত পার্সেন্ট 5% কিসের উপর অ্যাকাউন্ট রিসিভেবলের উপর আচ্ছা এখানে আগে দেখো তো এই সমন্বয়গুলোর মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবলের কোনো সমন্বয় আছে এখানে যে 7টা সমন্বয় দিছে আছে বলো তো একটু আছে কি না নাই লাগে আচ্ছা তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কত এই যে অ্যাকাউন্ট রিসিভেবল 20,000-এ 5% ধরবেন আর কি এটাতে বুঝো নাই কি বলো কোশ্চেনটা কে করছিল জেসিকা নিব করছিল আমার কথা শুনতেছ নি তোমরা কি রে আমার কথা শুনতেছ